আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেয়ার পদ্ধতির নির্বাচন বিষয়ে আজকের আলোচনা। অনেকে আমরা মনে করি যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে উলামায়ে কেরাম এর যে একটা ঐক্যের আলোচনা চলতেছে সেটার মধ্যে কি আবার কোনো প্রকার ফাটল সৃষ্টি হবে কি? এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে পেয়ার পদ্ধতিতে যদি আমরা নির্বাচন সম্পন্ন হয় তখন একটি বিষয় এমন হবে যে ওলামায়ে কেরাম যদি সংখ্যাগরিষ্ঠ সিট বা আসন পায় তখন সেই আসন ধারা আবার একত্রিত হয়ে আবার জোটবদ্ধ হয়ে তারা চাইলে সরকার গঠন করতে পারবে। যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, অর্থাৎ সমস্ত ইসলামী শক্তির মাধ্যমে যদি 151টি আসন যদি ইসলামী শক্তির পক্ষে আসে, তাহলে ইসলামী শক্তিগুলো একত্র হয়ে অবশ্যই তারা একটি ইসলামী সরকার গঠন করতে সক্ষম হবে। আরেকটি বিষয় এখানে আছে, যেটা জাতীয় সরকার। জাতীয় সরকারের ব্যাপারে যদি ইসলামী শক্তিগুলো একত্রে 151টি সিট যদি নাও পায়, তাহলে একটা অপশন আছে যেটা জাতীয় সরকারের দিকে যাবে। তো যদি জাতীয় সরকার গঠিত হয় তাহলে সেই আনুপাতিক হারে যে 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 যতটুকু পার্সেন্টেজ আকারে যে যতটুকু ভোট পেয়েছে সেই ভোটের পার্সেন্টেজ আকারে কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, ওইগুলা এভাবেই নির্বাচিত হবে। যদি পাশাপাশি যদি দেখা যায় উলামায়ে কেরামের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত না হয়, তাহলে এমনিতে বড় কোনো সমস্যা হবে না। কারণ এখানে একটা বিষয় আমরা আরেকটি প্রশ্ন যেখানে থাকে যে হিন্দুদের উত্থান, হিন্দু বা অন্যান্য সংখ্যালঘুদের ব্যাপারে যে আলোচনাটা আসে যে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য কি ইসলামী শক্তি বা অন্যান্য যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে তারা কি হিন্দুদেরকে সংখ্যাগরিষ্ঠ আসনে সিট দেওয়ার জন্য কি এরকম করতেছে? আসলে এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা ইতিপূর্বে যে পার্লামেন্টে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘুদের যে আসনগুলো ছিল সেখানে প্রায় 14 থেকে 15টির মতো তারা সবসময় আসন তারা পেয়ে থাকে, বিভিন্নভাবে তারা পার্লামেন্টে গিয়ে থাকে। কিন্তু যদি আমরা দেখি যে বাংলাদেশে আমরা জানি যে 90 থেকে 95% মুসলমান এদেশের মধ্যে বসবাস করে। যদি মুসলমানরা তো অবশ্যই হিন্দুদেরকে ভোট দিবে না। যদি হিন্দুরা বা অন্যান্য সংখ্যালঘুরা মিলে সবাই মিলে যদি 5% ভোট পায় তাহলে তারা এমনিতে 15টি আসন পেয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়টি ছিল এরকম। সেই কারণে অন্যান্য তুলনায় বিশেষ করে ইসলামী শক্তির যে পার্সেন্টেজটা আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যেটা আমরা ভাবি যে তারা হয়তো বেশি সিট পেয়ে যাবে, আসলে বিষয়টা তেমন না। আগের মতোই তারা থাকবে, বরং ইসলামী যারা রাজনীতি চর্চা করে তাদের আসনগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে দেখি যে দুইটা একটা বা কোনো সিট আছে বা নাই, এরকম দেখা গিয়েছে ইতিপূর্বের পার্লামেন্টদারির বিষয়গুলোর মধ্যে। কিন্তু যদি এই পেয়ার পদ্ধতির নির্বাচনগুলো হয় তখন এই ইসলামী শক্তির যদি মনে করেন যে যে সমস্ত দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে সর্বোচ্চ যদি 30% ভোট হয় সব মিলিয়ে, তারপরেও ইসলামী রাজনীতিবিদদের প্রায় 30% ভোট হইলেও প্রায় 120টি আসন তারা পেয়ে যাবে। অন্যদিকে অন্যান্য ধর্মাবলম্বীরা পাবে মাত্র 15টি আসন। এই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই। তো প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা সকলেই এই পেয়ার পদ্ধতির জন্য প্রস্তুত থাকব। পেয়ার পদ্ধতির নির্বাচন বহির্ভূত যদি এই দেশের মধ্যে কোনো নির্বাচন পরিচালিত হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে ইতিপূর্বের নমুনায় ইতিপূর্বে যত নির্বাচনগুলো হয়েছে সমস্ত নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে যে খুন, হত্যা, রক্তক্ষয়ী যুদ্ধ সংঘর্ষ হয়েছে সেগুলো আবার পুনরাবৃত্তি হবে এবং যে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলোরও আবার পুনরাবৃত্তি হওয়ার 100% গ্যারেন্টি থাকে। এই জন্য এই বিষয়গুলা থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য নতুন আঙ্গিকে নতুন বাংলাদেশ সাজানোর লক্ষ্যে আমাদেরকে পেয়ার পদ্ধতিতে অটল থাকতে হবে। প্রিয়, পেয়ার পদ্ধতি নিয়ে আমাদের যে আরেকটা বিষয়, অনেকেই আমরা পেয়ার পদ্ধতি সম্পর্কে
বিস্তারিত জানি না। এটা একটা সাধারণ উদাহরণ আমি দিব আপনাদেরকে বোঝার জন্য। সেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে, মানে 100% ভোটের মধ্যে টোটাল ভোট সংগ্রহ করার পর যত ভোট হবে সেই ভোটের 100%-এর মধ্যে খেয়ে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে। মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 10% ভোট পেলে তারা সংসদে আসন পাবে, 30টি আসন পাবে। এরকম জামাতে ইসলামী তারা যদি 10% ভোট পায় তাহলে তারা 30টি আসন নিয়ে সংসদে যাবে। বিএনপি যদি তারা 20% ভোট পায় তাত্ত্বিক অনুযায়ী, তাহলে তারা এই 60টি আসন নিয়ে সংসদে যাবে। এভাবে প্রত্যেকেই, অর্থাৎ 1% যেই দল ভোট পাবে তারা কমপক্ষে 3টি আসন নিয়ে তারা সংসদে যাবে। এটাই ছিল ফেয়ার পদ্ধতির সিস্টেমের যেই আনুপাতিক হার,